2018 31 মে আমরা শিয়ালদা থেকে শতাব্দীতে চড়ে বসলাম। গন্তব্য এনজিপি। ওই রাতটা আমরা এনজিপিরই একটি হোটেলে থাকলাম। হোটেলে লাগেজপত্র রেখে অমিত বেরিয়ে গেল। কিছুক্ষণ পর দেখি একটা কেক হাতে ঢুকলো। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আজ আমার জন্মদিন। পরের দিন যথাসময়ে গাড়ি এসে উপস্থিত। আমরা চেক আউট সেরে গাড়িতে উঠে বসলাম। আমরা এখন চলেছি এনজেপি থেকে শিলারিগাঁওয়ের দিকে। সেবক রোড ধরে গাড়ি ছুটে চলেছে। আমরা খুব খুশি। আমাদের সঙ্গী ড্রাইভার লক্ষ্মণজি, আমাদের সফর সঙ্গী অমিত, আমি আর দীপা। আমরা প্রথমে শিলারিগাঁও যাব, ওখানে 2 দিন থেকে তারপর জুলুক আসব। জুলুকে আবার 2 দিন থেকে, ওখান থেকে রামদুরা হয়ে বিদ্যাং হয়ে বাড়ি। এটা ঋষিখোলা। এখানে আমাদের 1 কপি করে জেরক্স জমা দিতে হচ্ছে, তাই গাড়ি দাঁড়িয়েছে। আমরা বেশ খানিকক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, আর ড্রাইভার আসতে আবার আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়ি এগিয়ে চলল তিস্তার ধার বেয়ে। তিস্তা তখন জলে ভরা। এই যে বসতিটি, এটাই শিলারিগাঁও। এসে গেছে আমাদের হেভেন্স ভ্যালি হোমস্টে। এই যে ভদ্রলোক, ইনি এই রুমটার 2 দিনের জন্য মালিক। রুমে এসে একটু ফ্রেশ হওয়ার পরে আমরা বারান্দায় এসে বসলাম। সত্যি হেভেন্স ভ্যালি নামটা যথার্থ। চারিধার নিস্তব্ধ, আর এই নিস্তব্ধতার বুক চিরে নিয়মভঙ্গ করছে ঝিঝির আওয়াজ, মুরগির ডাক আর বিভিন্ন পাখির কলরব। এই মেঠো পথ চলে গেছে প্রত্যন্ত গ্রামের ভিতরে। পরের দিন সকালে 0 পয়েন্টে যাব বলে আমরা রেডি, বেরিয়েও পড়লাম। কেউ বলছে অনেকটা যেতে হবে, কেউ বলছে বেশি দূর নয়। এই দোদুল্যমান অবস্থায় তখন দেখছি মাটিতে ভর্তি জোক, আর যাইনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে শিলারিগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। কি নিস্তব্ধ, কি শীতল, কি শান্ত পরিবেশ। শুনতে পাচ্ছেন কত রকম পাখির ডাক। এই যে দেখুন, এখানে বিভিন্ন সবজির চাষ হয়, আর বেশিরভাগ হয় ভুট্টা। আর এখানের এই সবজি আসে হোমস্টেতে খাবারের জন্য। তাই এখানে এলে আপনি ফ্রেশ এয়ারের সাথে সাথে ফ্রেশ খাবারটাও পাবেন। এটা আমাদের হোমস্টের কিচেন কাম ডাইনিং। যারা প্রকৃতি ভালোবাসেন, নিস্তব্ধতা ভালোবাসেন, তারা শহরের ওই কলরব থেকে কয়েকদিনের জন্য এখানে ছুটি কাটাতে আসতেই পারেন, ভালো লাগবে। এখানে খুব ফ্রিকুয়েন্টলি ওয়েদার চেঞ্জ হয়। এই রোদ তো পরক্ষণেই দেখলেন এক পশলা বৃষ্টি হয়ে গেল, আবার ঝকঝকে আকাশ তো পরমুহূর্তেই মেঘ এসে আপনাকে ঢেকে দিয়ে গেল। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা শিলারিগাঁও ঘুরতে গেলাম। এত কাছ থেকে গ্রামটাকে উপভোগ করছি, তখন জানতাম না জানেন যে এইভাবে ভিডিও বানাবো কোনো দিন, তাহলে আরও কত সুন্দর করে ভিডিও করতে পারতাম। আর দেখুন রাস্তার ধারে কেমন অবহেলায় কত সুন্দর ফুল ফুটে রয়েছে। এগুলো কেউ কিন্তু লাগায়নি, এমনিই পাহাড়ের গায়ে হয়েছে। ডান দিকটা ভরা ভুট্টা খেতে,
আর এই সরু মেঠো পথ চলেছে গ্রামের এক্কেবারে ভিতরে। আমরাও সেই মেঠো পথ দিয়ে চললাম গ্রামের ভিতরে। শুনতে পাচ্ছেন গ্রামের লোকেদের নিজ ভাষায় কথাবার্তা, যদিও কিছু বুঝতে পারিনি। আমরা গ্রামের আরও ভিতরে চলে গেলাম ওদের প্রাত্যহিক জীবনযাত্রা কাছ থেকে দেখার জন্য। আমরা শিলারি গাঁও ঘুরতে বেরিয়েছি। সামনে দীপা হাঁটছে, পিছনে অমিত, আমি মাঝখানে। একটা ছোট্ট গ্রাম, মানুষজন খুবই সরল সাধারণ। আমরা চলেছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, তাই জায়গায় জায়গায় জল কাদা, তাও আমরা থামিনি, চলেছি। একটা ছোট্ট দোকান, ভালো লাগছে ঠান্ডা শীতল হাওয়ায়। আমরা হেঁটে চলেছি। এইরকমই ছোট ছোট কটেজ, কোনোটা কাঠের, কোনোটা সিমেন্টের। ওই আমাদের বাড়িটা, ওই ওপরে। অমিত অবাক ভাবে দেখছে আমাদের এই হোটেলটা। হোটেল ঠিক নয়, এটা একটা হোমস্টে। খুবই সুন্দর ব্যবস্থা। ভালো লাগছে শহরের ওই জনবহুল এরিয়া ছেড়ে কদিনের এই নির্জনতা। ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়ল শিলরিগাঁও শিশু শিক্ষা কেন্দ্র আর তার সংলগ্ন একটি খেলার মাঠ। কিছুক্ষণ আগে লোকাল ছেলেরা এখানে ফুটবল খেলছিল। গ্রাম ঘুরে এসে আমরা রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ দেখি ধোঁয়ায় ছেয়ে গেল আমাদের রুম। বাইরে বেরিয়ে দেখি সামনে আর কিছুই দেখা যাচ্ছে না, সবটাই মেঘে ঢেকে গেছে। কিছুক্ষণ পরে মেঘ কেটে যাওয়ার পর দেখি আমাদের জামা কাপড় সব স্যাঁতস্যাঁত করছে। একে এই ঠান্ডা, তার উপরে আবার ভিজে গেছে মেঘে বয়ে আনা জলে। আমরা আগের দিনই সমস্ত লাগেজপত্র গুছিয়ে রেখেছিলাম, তাই সকালবেলায় কোনো চাপই ছিল না। জাস্ট রেডি হয়ে নিলাম। যথাসময়ে ড্রাইভার পল্টনদা এসে উপস্থিত। আমরা চেক আউট সেরে বেরিয়ে পড়লাম। ড্রাইভার দাদা সমস্ত লাগেজপত্র গাড়িতে তুললেন। আমাদের গাড়ি এগিয়ে চলল জুলুকের দিকে। এই শিলারিগাঁও কটেজ থেকে আমরা বেরোচ্ছি জুলুকের উদ্দেশ্যে। এই 3 কিলোমিটার রাস্তা ভীষণই খারাপ। কিছুটা যাওয়ার পর মসৃণ রাস্তা, একধারে গগনচুম্বী পাহাড়, তো অপর প্রান্তে নিখাদ খাদ। শিলরিগ্রামে কিন্তু ঠান্ডা আছে। এই হালকা ঠান্ডা আর সবুজে মোড়া পাহাড়ের মাঝখানে এই ছোট্ট গ্রামটি প্রকৃতিপ্রেমীদের বেশ আকৃষ্ট করে। এরপর আমরা একটা লেকে গেলাম। টিকিট কাটিয়ে ভিতরে ঢুকলাম বটে, কিন্তু দেখার তেমন কিছুই নেই। বড় বড় মাছ গো, শুধুই বড় বড় মাছ আর হাঁস ভেসে বেড়াচ্ছে জলে, আর মানুষজন তাদের খাবার জন্য পাউরুটি ছুঁড়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো, পাউরুটি দিলে জলটা নষ্ট হয়ে যাবে না? ওখান থেকে বেরিয়ে আবার আমরা গাড়িতে উঠলাম। গাড়ি ছুটে চলল জুলুকের দিকে। গাড়ি ক্রমশ পাহাড়ের উপরের দিকে উঠতে শুরু করলো, আর বেশ ঠান্ডাও অনুভব করতে শুরু করলাম। আর এই কথায় কথায়, গল্পে গল্পে কখন আমরা পৌঁছে গেছি দিলমায়া রিট্রিট। দিলমায়া হোমস্টেতে আমরা এসে পৌঁছালাম। এখন বিকেল 4:30 বাজে। বৃষ্টি পড়ছে, সামনে একটা বিশাল পাহাড়, কুয়াশায় ঢাকা। সামনে ছোট ছোট অনেক কটেজ, এটাও একটা ছোট্ট কটেজ কাঠের। এই আমাদের গাড়ি, এতে করেই আমাদের দিয়ে গেল।
এই ড্রাইভার আমাদের সঙ্গে থাকবে আগামী 3 দিন, যেখানে যেখানে যাওয়ার আমাদের ওই নিয়ে যাবে। সিলোরিগামের তুলনায় ঠান্ডা এখানে অনেকটাই বেশি, তবে রাত্রি বাড়ার সাথে সাথে ঠান্ডা আরও ভয়ঙ্কর রূপ নিল। প্রচণ্ড ঠান্ডা। পরের দিন সকালে পাল্টন ভাই গাড়ি নিয়ে উপস্থিত। আমরা রওনা দিলাম ওল্ড বাবা মন্দির দর্শনের উদ্দেশ্যে। পথে এই রকমই চামড়ি গাই ঘুরে বেড়াচ্ছে, যা এতদিন বইয়ের পাতায় আর চিড়িয়াখানায় দেখেছি। কিছু দূর যাওয়ার পর পাল্টন ভাই বললেন, এখন জিগজ্যাগ রোড মানে সিল্ক রুট দেখা যাবে না, কুয়াশায় ঢাকা। আমাদের মন খুব খারাপ হয়ে গেল, তবে বললেন ফেরার পথে দেখা যেতে পারে। গাড়ি ক্রমশ পাহাড়ের উপর দিকে উঠতে থাকলো, আর ঠান্ডাও সমানভাবে বাড়তে শুরু করলো। এই তো এসে গেছে আমাদের কাঙ্ক্ষিত ভালোবাসার শ্রদ্ধার বাবা মন্দির। এখানে বাবাজি বসতেন। এটা ওনার টেবিল, এটা চেয়ার, এটা ওনার ঘর। এখানে প্রচণ্ড অক্সিজেনের অভাব। জয় বাবা কি। বাবার মিলিটারি ড্রেস এখনো আছে। অক্সিজেন লেভেল ঠিক থাকার জন্য আমরা কিছু হোমিওপ্যাথি ওষুধ ও কর্পূর সঙ্গে করে এনেছিলাম। জয় বাবাজি। এই খুচরো টাকা থাকলে দিয়ে যাও। বাবা হরভজন সিংয়ের জীবনী হয়তো অনেকেরই জানা, তাও বলি 1968 4 অক্টোবর বাবাজি তখন ডিউটিরত। আদেশ এলো চীনের বর্ডারের কাছে সঙ্গী সাথীদের জন্য খাবার নিয়ে যেতে হবে। খচ্চরের পিঠে করে বাবা খাবার নিয়ে যাচ্ছিলেন। হঠাৎই প্রাকৃতিক দুর্যোগ এলো, বরফ পড়তে শুরু করলো আর বৃষ্টি। সেই ভয়ঙ্কর স্রোতে বাবা যেন কোথায় তলিয়ে গেলেন। 2 দিন কোনো খোঁজ পাওয়া গেল না। 2 দিন পর বাবাজি তারই এক বন্ধুকে স্বপ্নাদেশ দিলেন, আমি অমুক জায়গায় পড়ে রয়েছি। মিলিটারিরা সেখানে গিয়ে দেখলেন সত্যি সেখানে বাবার নিথর দেহ, বাবার জুতো এবং সমস্ত খাদ্য সামগ্রী এবং খচ্চরটি সেখানে পড়ে রয়েছে। বাবা আরও আদেশ দিলেন, আমার দেহ নিয়ে গিয়ে এই বাংকারের কাছেই আমাকে সমাধিস্থ কর। তাই করা হলো। আজও বাবাজি ইন্ডো চীন বর্ডারে পাহারারত, দেশকে রক্ষা করে চলেছেন। জয় বাবাজি। কালাবাগারি। আমরা কুপুপের দিকে চলেছি, হঠাৎ দেখি পাহাড়ের মাঝখানে মিশ কালো জল। হ্যাঁ চলে। ড্রাইভার দাদা বললেন এর নাম কালাবাগারি। আমাদের গাড়ি পাহাড়ের আরও উপরে উঠতে শুরু করলো, আরও উপরে, পাহাড়ের একদম চূড়ায়, ওখান থেকে আর এক পাহাড়ের চূড়ায়। এইভাবেই আমরা এগিয়ে চললাম। মাঝে মাঝে মিলিটারিদের গাড়ি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না তেমন, না কোনো ঘরবাড়ি, না মানুষজন। নির্জন এই পাহাড়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। পাহাড়ের এত উঁচুতেও দেখতে পেলাম একটা গিফট শপ। ব্যাস নেমে পড়লাম, কিছুক্ষণ সেখানে থেকে কেনাকাটি করে আবার গাড়িতে। কিছুটা যাওয়ার পর দূরে দেখি গাছগুলো লাল হয়ে আছে। ড্রাইভারদা বললেন ওগুলো রডোডেন্ডন। ব্যাস গাড়ি থেকে নেমে কিছুটা সময় রডোডেন্ডনের সঙ্গে কাটালাম। এখানে যে সমস্ত মিলিটারিরা আছেন ওনাদের দেখলে বোঝা যায় এনারা কত কষ্ট করছেন, কত অক্লান্ত পরিশ্রম করছেন দেশকে সুরক্ষা দেওয়ার জন্য। আমরা যে রাতে ঘুমাই নিশ্চিন্ত মনে, সেটা এনাদেরই জন্য। এটা একটা নাথাংয়ের ছোট্ট গ্রাম। এত সুন্দর, না দেখলে বিশ্বাস করা যায় না। ছোট্ট ছোট্ট গ্রাম, কয়েকটা ছোট্ট ছোট্ট ঘর নিয়ে। আমাদের ড্রাইভার পাল্টেন দা বড় ভালো মানুষ। উনি নিজেই এই গ্রামটাতে এনেছেন আমাদের মোমো খাওয়াবেন বলে। দেখা যাক মোমো পাওয়া যায় কি না। ছোট্ট নাথাংয়ের একটি গ্রাম। আমাদের ড্রাইভারজি মোমো খুঁজতে গেছে, যদি পায়। অমিত খুব খুশি। অমিত বলছে আমি আর কলকাতায় যাব না, এখানেই থাকি। এই ছোট্ট গ্রাম, কয়েকটা ঘর নিয়ে এই গ্রামটা। এটা যেন একটা স্বপ্নপুরী। কতগুলো ছোট্ট ছোট্ট কাঠের ঘর নিয়ে পাহাড়ের মাঝখানে গড়ে ওঠা এই গ্রামটি।
पैदल ना যাবে মনেস্ট্রি দেখতে। পাল্ডেনদা এসে বললেন এখানে একটা মনেস্ট্রি আছে, তাই আমরা চললাম মনেস্ট্রি দেখতে। গ্রামের মাঝেই গড়ে ওঠা এই মনেস্ট্রি, হয়তো সকাল সন্ধ্যা এখানেই এরা প্রেয়ার করে। দুপুর বলে মনেস্ট্রির গেট বন্ধ ছিল, তবুও এর সামনেটায় বসে থাকতে বেশ শান্তি লাগছিল। ছোট্ট এই গ্রামটাতে সময় কাটাতে বেশ লাগছিল। গ্রামের কয়েকজনের সঙ্গে আবার বন্ধুত্বও হয়ে গেল। এরপর আমাদের গাড়ি আবার পাহাড়ের চূড়া দিয়ে চলতে শুরু করলো। এরপর আমরা এসে পৌঁছালাম পঙ্গলাখা ভিউ পয়েন্ট। ওখানে একটু চা বিস্কিট খেয়ে আবার গাড়ি চলতে শুরু করলো। এবার একটা গাছের ছোট্ট ছোট্ট ফল পাল্ডেনদা আমাদের হাতে দিলেন, বললেন এগুলো জ্বালালে নাকি ধুনোর মতো সুবাস দেয়। ঋষি খোলা এলাম আমরা। আমরা কিউখোলায় এসে পৌঁছালাম। ওখানে পাল্ডেনদার একটা পরিচিত দোকানে চা বিস্কিট খেয়ে আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো পরবর্তী ভিউ পয়েন্ট থাম্বির দিকে। দেখা যাক যদি ওখান থেকে জিগজ্যাগ রোডটা ভালো দেখা যায়। গাড়িতে তখন চলছে আঞ্চলিক ভাষার গান। কথায় বলে সাপের হাঁচি বেঁধেই চেনে, আর পাহাড়ের খামখেয়ালিপনা এখানকার লোকজনেরাই বোঝে। পাল্ডেনদা ঠিকই বলেছিলেন, সকালে কুয়াশা হলে হবে কি, বিকেলে হয়তো স্বচ্ছ আকাশ হতে পারে। আর হলোও তাই। থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে দেখি স্বচ্ছ আকাশ, আর সিল্ক রোডটাও কাচের মতো পরিষ্কার দেখা যাচ্ছিল। अभी ऊपर वाला रोड से जाएगा ये गाड़ी। गुम हो गया अभी। वहाँ से देखने से तो नीचे वाला रोड में जाएगा। এই রেশম পথ বা সিল্ক রোড সম্বন্ধে একটু বলি। প্রায় 4000 মাইল মানে 6500 কিলোমিটার দৈর্ঘ্য এই পথের নামকরণ করা হয় চীনা সিল্ক ব্যবসার নামে। এই পথ দিয়েই চীন থেকে ভারতবর্ষে সিল্ক আসতো। এটি গড়ে ওঠে খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে। চীন, কোরিয়া, জাপান, ইরান, ইউরোপ, আফ্রিকা এবং আরব দূরত্বের কারণে এই দেশগুলির মধ্যে তখন কোনো যোগাযোগই ছিল না, কিন্তু সিল্ক রুট হওয়ায় এই পথেই তারা ব্যবসা বাণিজ্য শুরু করে। যাই হোক, সিল্ক রুট ঘুরে এবার আমরা আবার আমাদের জুলুকের পথে। সন্ধ্যা 6টার সময় প্রত্যেক দিন এরা আমাদের চা আর পকোড়া দেয়। ছোট্ট ছোট্ট স্টিলের গ্লাসে চা আর গরম গরম পকোড়া। আমরা 3 জনে খেতে বসেছি। জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা চা আর পকোড়া খাচ্ছি। এই যে আমাদের জুলুক গ্রামটা, ঝলমলে রোদ, স্বচ্ছ আকাশ, একটু আগে বৃষ্টি। যাই হোক, রাতে আবার সেই কনকনে ঠান্ডা। সকাল হতেই ড্রাইভার দাদা চলে এলেন। আমরা লাগেজপত্র গাড়িতে তুলে চেক আউট সেরে আবার একবার মুগ্ধ নয়নে চেয়ে রইলাম জুলুকের ওই ছোট্ট গ্রামটার দিকে। কি অপরূপা সুন্দরী এই গ্রামটা, নির্জন, নিস্তব্ধ, সবুজ পাহাড়ে ঘেরা এই গ্রাম, আর পাহাড়ের কোলে আটকে থাকা সাদা পেঁজা তুলোর মতো মেঘ। দিলমায়া রিট্রিটকে বিদায় জানিয়ে, জুলুককে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম রামদুরার দিকে। পাহাড়ের এই বাঁক পেরিয়ে সে বাঁক পেরিয়ে চলেছি আমরা রামদুরার দিকে। এখান থেকে 95 কিলোমিটার দূর, তাই তো? যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পরবর্তী ভিডিও থাকবে রামদুরা ও বিদ্যানী।